সাইকোসিস এটা কখনো কখনো আইসিইউতে থাকা পেশেন্টদের মধ্যে হতে পারে। আইসিইউ সাইকোসিসে দেখা যায় যে রোগটা আর কারণে বা যেই সমস্যার কারণে একজন মানুষ আইসিইউতে ভর্তি হয় বা আইসিইউর শরণাপন্ন হতে হয়, সাধারণত ওই রোগের সাথে সম্পর্কযুক্ত এই সাইকোসিস। দীর্ঘদিন যখন একই রকম করে শুয়ে থাকতে হয়, একই রকম একটা পরিবেশের মধ্যে থাকতে হয়, যেটাকে মনোটোনি বলছে। তাহলে কেউ হয়তোবা কানে কোনো কথা শুনছে, গাইবি কথা শুনছে, কেউ কোথাও নাই। তারপরে হয়তোবা কারো গায়ে স্পর্শ শুনছে অথবা গন্ধ পাচ্ছে, যেটা আসলে বাস্তবে নাই সেই বিষয়, মানে হ্যালুসিনেশন হয়। আমি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব। আমরা জানি মানসিক রোগের আ খুব সাধারণভাবে ২ টি ভাগ আছে। একটিকে বলছি আমরা নিউরোসিস, যেখানে দেখা যায় অস্থিরতা, আ মানসিক চাপ, বিভিন্ন রকমের ভয়, রাগ, এই বিষয়গুলো স্বাভাবিক, যে আমরা প্রাত্যহিক জীবনে যে বিষয়গুলো ঘটে সেগুলো। আরেকটি হলো সাইকোসিস, তুলনামূলকভাবে জটিল এবং তুলনামূলকভাবে আ পরিবেশের সাথে ঠিক সম্পর্কযুক্ত না। হঠাৎ করে কোত্থেকে আসতে পারে, তার কারণগুলোও ঠিক জানা নেই। একটু চিকিৎসার ক্ষেত্রেও দেখা যায় দীর্ঘদিন চলতে থাকে। অনেক সময় লম্বা সময় ধরে চিকিৎসা চালিয়ে যেতে হয়। এই যে সাইকোসিস, এটা কখনো কখনো আইসিইউতে থাকা পেশেন্টদের মধ্যে হতে পারে। আইসিইউতে যে রোগী যারা বিভিন্ন কারণে আইসিইউতে আসেন, সেটা মানসিক রোগের আ বলছি যে ডিপ্রেশন বা সুইসাইডাল অ্যাটেম্প্ট নিয়ে যেমন হতে পারে, সে অন্য যেকোনো কারণে আইসিইউতে যারা আসে, রোড অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে, স্ট্রোক থেকে শুরু করে, শরীরের অন্য বড় কোনো রোগের কারণে যারা হয়, তাদের মধ্যেও এই সাইকোসিসটা দেখা যেতে পারে। তো এই যে আইসিইউ সাইকোসিস, এটা অন্য সাইকোসিসের থেকে একটু আলাদা এইজন্য যে আইসিইউ সাইকোসিস সাধারণত খুব অল্প সময়ের জন্য থাকে। এটা বেশিরভাগ ক্ষেত্রে নির্ভর করে যে পিছনের যে কারণ, যে কারণে হচ্ছে। তো কারণটাকে আমি যদি একটু বলে নেই, আইসিইউ সাইকোসিসে দেখা যায় যে রোগটা আর কারণে বা যেই সমস্যার কারণে একজন মানুষ আইসিইউতে ভর্তি হয় বা আইসিইউ শরণাপন্ন হতে হয়, সাধারণত ওই রোগের সাথে সম্পর্কযুক্ত এই সাইকোসিস। দেখা যায় যে টেম্পারেচার, মানে তাপমাত্রা, শরীরের তাপমাত্রা অনেক সময় অনেক বেশি থাকার কারণে, অথবা শরীরে কোনো একটা বড় ধরনের ইনফেকশনের কারণে, ব্রেইনের কোনো বড় প্যাথোলজির কারণে, বা অনেক সময় ওষুধের কারণেও সেটা হতে পারে। তো সাইকোসিসে কি হয় যে আ আমরা বলছি এটাকে যে ডিসটরশনটা হয় রিয়েলিটির, মানে চারদিকের পরিবেশটা যেমন থাকে সেটা ঠিক ওইভাবে আর ইনট্যাক্ট থাকে না। আর যদি আমরা সহজ করে বলি, তাহলে কেউ হয়তোবা কানে কোনো কথা শুনছে, গাইবি কথা শুনছে, কেউ কোথাও নাই। তারপরে হয়তোবা কারো গায়ে স্পর্শ শুনছে অথবা গন্ধ পাচ্ছে, যেটা আসলে বাস্তবে নাই সেই বিষয়, মানে হ্যালুসিনেশন হয়। ঠিক তার পাশাপাশি অনেক সময় ডিলুশন হয় যে যারা এখানে কাজ করতে আসে বা চারদিকে থাকে, মনে হয় যে খুব একটা ভয়ের কিছু ঘটছে, যে কেউ আমাকে মানে আমাকে মেরে ফেলতে আসছে, আমার বিশাল ক্ষতি করছে। কেউ এই সমস্ত বিষয়ের কারণে হঠাৎ করে জোরে শাউট করতে থাকে, চিল্লাচিল্লি করতে থাকে। তো যেটা বলছিলাম যে যেই কারণেই ঘটুক, আইসিইউ সাইকোসিসের একটা ভালো দিক হলো যেটা সাধারণত স্বল্প সময়ের জন্য ঘটে এবং পিছনের কারণটা এর জন্য রেসপন্সিবল হয়। তো যদি পিছনের কারণটাকে সঠিকভাবে চিকিৎসা করা সম্ভব হয়, সঠিকভাবে কন্ট্রোলে আনা সম্ভব হয়, তাহলে কিন্তু এই সাইকোসিস বা এখানে যেই অসুস্থতাটা তৈরি হয় সেটা ঠিক হয়ে যায়। আত্মীয়স্বজনরা অনেক সময় এটা নিয়ে খুব ভয় পেয়ে যান যখন শুনেন যে এরকম করে একটুখানি অসুস্থতাটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা তার নরমাল কন্ট্রোলের মধ্যে না, খুব চিল্লাচিল্লি করছে বা মানুষজনকে সন্দেহ করছে বা চারদিকে কেউ নাই, তারপরেও কথা শুনছে এরকম বলছে। তখন আত্মীয়স্বজনদের মধ্যে একটা ভয়ের কাজ করে, ভীতু হওয়ার মতো কাজ করে। আপনারা একেবারেই ভয় পাবেন না, যারা চিকিৎসা করছেন তারা এটা নিশ্চয়ই কন্ট্রোল করতে পারেন। আমাদের এই কথাগুলো বলার ইন্টারেস্ট এইজন্য যে কখনো দেখা যায় যে এই কারণগুলো ঘটার পিছনে, যেমন রোগের কারণে বলছি, এর পাশাপাশি আরো কিছু কারণ ঘটে। দীর্ঘদিন যখন একই রকম করে শুয়ে থাকতে হয়, একই রকম একটা পরিবেশের মধ্যে থাকতে হয়, যেটাকে মনোটোনি বলছে, সেটার জন্য হতে পারে। অথবা সেঞ্চুরি ওভারলোড, মানে অনেক স্টিমুলেশন, অনেক লাইট, মানে ঘুম ঠিকমতো হচ্ছে না, একই রকম করে দিন-রাত ২৪ ঘন্টা পার হচ্ছে, বিরক্ত লাগছে।
তারপরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যেটা আপনারা জানেন যে শরীরের লবণের কথা, কেউ কেউ বলে লবণের ঘাটতি, লবণের বিভিন্ন রকমের পরিবেশ চেঞ্জ হওয়া, এই ইলেকট্রোলাইট ঘাটতি হওয়া, বা কোনো কারণে যদি এমন কিছু ঘটে যেটার কারণে তার নিজস্ব যে পারসেপশান, মানে আমি নিজেকে যে কন্ট্রোল করার ক্যাপাসিটি, সেটা যখন বাইরে চলে যায়। মোদ্দা কথা যে রোগের কারণের পাশাপাশি যদি এনভায়রনমেন্টের কারণেও হয়, কখনো কখনো যেটা বললাম যে দীর্ঘদিন যাবৎ যদি চলতে থাকে এই আইসিইউতে থাকা, এবং কখনো কখনো লাইট যদি সাফিসিয়েন্ট না থাকে, খুব কালারফুল বিষয় থাকে, সেক্ষেত্রে হতে পারে। তো যেইভাবেই ঘটুক, যে কারণেই ঘটুক, মজার মানে ইন্টারেস্টিং বিষয়টা হলো যেটা খুব অল্প সময়ের জন্য থাকতে পারে। হ্যাঁ, তবে কখনো কখনো যদি রোগের কারণটা দীর্ঘমেয়াদী হয়ে যায় বা সমস্যাটা দীর্ঘমেয়াদী হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী থাকতে পারে। আবার যেহেতু কম সময় হয়, অনেক সময় দেখা যায় একটা ভালো ঘুম হওয়ার পরে, একটা ভালো ঘুম থেকে উঠার পরে আর এটা থাকে না। আবার কখনো কখনো ২ দিন ৩ দিন পর্যন্ত থাকতে পারে। তো ইন্টারমিডিয়েট মানে ২ দিন ৩ দিন থাকা বা লম্বা সময় ধরে যদি থাকে, তাহলে আসলে এটার সাইকিয়াট্রি ট্রিটমেন্ট বা মেন্টাল হেলথের যে ট্রিটমেন্ট, সেটা নেওয়া উচিত। তো অল্প সময় হলে তো এমনিতেই সেরে যেতে পারে। ভালো যেটা, যারা আইসিইউতে এই কাজটা করেন তারাও জানেন, এবং তারা যেই ওষুধগুলো ইউজ করেন সেখানে তারা জানেন যে হ্যালোপেরিডল, যতগুলো অ্যান্টিসাইকোটিক্স আছে তার মধ্যে হ্যালোপেরিডল সবচেয়ে ভালো, এবং সেটা অল্প সময় যাবত ইউজ করতে পারলে অনেক সময় এই বিষয়টা কন্ট্রোলে চলে আসে। কেউ কেউ বলেন যে বেনজোডাইজেপিনস জাতীয় যে ওষুধগুলো আছে সেটা না দেওয়ার জন্য। আবার কেউ কেউ বলেন, মানে কোনো কোনো সাজেশনে আছে যে শর্ট অ্যাক্টিং বেনজোডাইজেপিন, যেগুলো অল্প সময় কাজ করে এবং ঘুমের মধ্যে নিয়ে যায়, সেটা খুব অল্প সময়ের জন্য দিলে ২ দিন ৩ দিন বা ম্যাক্সিমাম ৩-৪ দিনের মধ্যে দিলে সেটা খুব ভালো কাজ করতে পারে। সুতরাং এটাতে যাতে আমরা ভয় না পাই, পিছনের কারণটা যদি যথাযথভাবে আইডেন্টিফাই করা যায় এবং সেটা যদি কন্ট্রোলে নিয়ে আসা যায়, তাহলে এটা এমনিতেই কন্ট্রোল হয়ে যায়। তবে যদি লম্বা সময় ধরে চলে, তবে অবশ্যই সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ শরণাপন্ন হওয়া উচিত। আরেকটা কথা বলে, যদিও এটা একটু কন্ট্রোভার্সি আছে, কারণ কখনো কখনো আইসিইউর এনভায়রনমেন্টটা যদি একই রকম থাকে, মনোটোনাস থাকে, তাহলে যদি মানে ওই যে অসুস্থ মানুষটা, তাকে যদি একটু মধ্যে মধ্যে এনশিওর করা যায়, ওনার মানসিক অবস্থাটা নিয়ে যদি একটু কথা বলা যায়, ওনাকে যদি প্রয়োজনে যদি সাপোর্ট দেওয়ার মতো অবস্থাটা থাকে, সেক্ষেত্রে পরিচিত আত্মীয় স্বজন যদি মধ্যে মধ্যে আসতে পারে, এবং কালারফুল ড্রেস না পরে যদি খুব মাইল্ড ড্রেস পরে, মাইল্ড বিষয় থাকে, লাইট না থেকে যদি মোটামুটি দেখা যায়, দৃশ্যমান লাইট থাকে, তাইলেও কিন্তু কম হয়। এবং পাশাপাশি ওই পরিচিত মানুষজন বারবার আসা এবং বারবার অ্যাসিউর করা, মানুষজনকে বোঝানো, সেক্ষেত্রেও কিন্তু তার মধ্যে যে ড্রাউজিনেসটা কাজ করে বা এক ধরনের হেজি বিষয়টা কাজ করে, সেটাও কমে আসে। তবে এটা অবশ্যই আইসিইউর উপর ভিত্তি করে, আইসিইউতে যারা এক্সপার্ট, যারা কাজ করেন, তাদের পারমিশন নেওয়া উচিত, এবং তারা অবশ্যই ভালো বুঝেন যে কোন সময় সেটা করতে হবে। কারণ আমরা যদি হঠাৎ করে এই রাশটা করতে চাই, তাহলে কিন্তু ওই পেশেন্টের যেমন ক্ষতি হতে পারে, চিকিৎসার ক্ষতি হতে পারে, অনেক সময় ভেন্টিলেশন থেকে শুরু করে অনেক সিরিয়াস বিষয় আইসিইউতে থাকে, পাশাপাশি অন্য রোগীদেরও সমস্যা হতে পারে। তবে যেটা আমি বলতে চাচ্ছি যে এই সাইকোসিসটা আইসিইউতে কখনো কখনো কোনো কোনো রোগীর হয়, সেটা স্বল্প সময়ের জন্য হয়। যদি পিছনের কারণটিকে সঠিকভাবে নির্ণয় করা যায় এবং বোঝা যায়, তাহলে এটা খুব অল্প সময়ের মধ্যে ঠিক হয়ে যায়। সুতরাং আত্মীয়স্বজন এই বিষয়টা যাতে ভয় না পায় এবং এটা আসলে দীর্ঘমেয়াদী কোনোভাবেই থাকে। তবে আত্মীয়স্বজনের এই বিষয়টি নিয়ে আসলে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই, কারণ যারা এক্সপার্ট তারা ভালো করে জানেন, তারা বুঝেন যে কীভাবে সেটাকে কন্ট্রোল করতে হবে। যেটা বলছিলাম যে পিছনের কারণটা এবং কিছু কিছু মেডিকেশন এবং কিছু কিছু এনভায়রনমেন্টাল পরিবর্তন যদি হয়, তাহলে সেটা চলে আসে, এবং পরবর্তীতে আইসিইউ থেকে যখন বেরিয়ে আসে, সেটা আসলে সাধারণত ওই রোগের সাথে পরবর্তীতে আর কন্টিনিউ করে না। সুতরাং চিন্তা না করে, ভয় না পেয়ে, এক্সপার্ট যারা আছে তাদের সাথে কথা বলে বিষয়টি জানবেন এবং সেই মতো কাজ করলে ভালো থাকা যাবে।